এই ট্রিপলি ডিপার্টমেন্ট কোর্সের কিন্তু বড় বড় অনেকগুলো টপিক আছে। যদিও আমি গত ক্লাসে তোমাদের সিলেবাস ক্লাসে ডিপার্টমেন্ট সেকশন নিয়ে ডিটেইলে আলোচনা করেছি, তবে আজকে একটু ব্রিফলি বলি। একটা হচ্ছে ডিসি সার্কিট পার্ট, যেটার প্রথম ক্লাস আজকে হবে। এরপর আছে এসি সার্কিট পার্ট, হ্যাঁ। তারপর আছে কি, তারপর হচ্ছে তোমার মেশিন পার্ট, এসি মেশিন মেশিন পার্টটাকে আমরা একটাই ধরি, হ্যাঁ। এরপর হচ্ছে ডিসি মেশিন। তারপর কি আছে, পাওয়ার সিস্টেম। তারপর কি আছে, টেলিকমিউনিকেশন পার্ট। তারপর আছে তোমার ইলেকট্রনিক্স পার্ট। এই সবগুলো পার্টই পড়তে হবে, অবভিয়াসলি পড়তে হবে। তারপর আছে ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট। ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট, ঠিক আছে। এই তোমার এই দুইটা মিলে একটা ধরা হয়, এই দুইটা মিলে একটা ধরা হয়, ঠিক আছে। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা পার্ট তোমাকে এই 6 মাসের কোর্সে কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করব হচ্ছে প্রথম ক্লাস, হ্যাঁ। প্রথম ক্লাস শুরু করব। প্রথম ক্লাস যেহেতু অবশ্যই বেসিক থেকে একদম শুরু থেকে শুরু করব আসলে, যে আসলে পড়াশোনার জন্য আসলে কি কি লাগবে আমাদের, জেনারেল নলেজ। যেহেতু এটা প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টারে সবাই এই কোর্সে যুক্ত হতে পারবে বা সবাই এই কোর্সটা করতে পারবে, এই জন্য আমরা বেসিক থেকেই শুরু করব, একবারে বেসিক থেকে। ওকে, সো প্রথমে আজকের ক্লাসটা কি, ডিসি সার্কিট। ডিসি সার্কিট ক্লাস 01। যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স রিলেটেড পড়াশোনা, এই জন্য আমাদের প্রথমেই হচ্ছে বেসিক নলেজটা জানা দরকার। প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে চার্জ। চার্জ কি, হোয়াট ইজ চার্জ? হ্যাঁ, চার্জ কি, আমি বাংলাও লিখে দিব, ইংলিশও লিখে দিব, ঠিক আছে। চার্জ is an electrical property. Electrical property of the atomic particle, atomic particle measured in coulombs. Okay, which is denoted by q। তোমাদের একটু ডুয়েটের একটু দিচ্ছি আর কি, ছোঁয়া দিচ্ছি। আমাদের ক্লাসে এভাবেই লেখানো হয়। চার্জ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে চার্জ ইজ অ্যান ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেল, হ্যাঁ, মেজার্ড ইন কুলম। চার্জ কি, একটা একটা ইলেকট্রিক্যাল সাবস্টেন্স বা প্রপার্টি, অ্যাটমিক পার্টিকেল, প্রপার্টি অফ অ্যাটমিক পার্টিকেল। যদি আমি এটাকে বাংলা করি তাহলে বলতে হবে পরমাণুর, সহজ ভাষায় পরমাণুর বৈদ্যুতিক ধর্মকেই চার্জ বলে। চার্জ বলে, পরমাণুর বৈদ্যুতিক ধর্মকে কি বলে, চার্জ বলা হয়। পরমাণুর বৈদ্যুতিক ধর্মকে কি বলে ভাইয়া, চার্জ বলে, ঠিক আছে। একে কুলম দ্বারা পরিমাপ করা হয়, মানে এর একক কুলম, এবং প্রকাশ করা হয়
প্রকাশ করা হয় বড় হাতের কিউ দ্বারা। ঠিক আছে, তো চার্জ একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি বা বৈদ্যুতিক বৈশিষ্ট্য, যা কি করে পরমাণুর বৈদ্যুতিক ধর্ম, মূলত পরমাণুর বৈদ্যুতিক ধর্মকে প্রকাশ করে। ঠিক আছে, প্রপার্টি অফ অ্যাটমিক পার্টিকেল। অ্যাটমিক পার্টিকেল মানে কি? পরমাণু, মূলত অ্যাটম বুঝায়, অ্যাটমের বাংলা হচ্ছে পরমাণু। তো পরমাণুর প্রপার্টি বা বৈশিষ্ট্য মানে বৈদ্যুতিক বৈশিষ্ট্যকেই মূলত আমরা চার্জ বলে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে একবারে বেসিক জিনিস। হ্যাঁ, তো কারেন্ট, ভোল্টেজ, হ্যাঁ, পাওয়ার, এগুলো মূলত তৈরি হয় বা উৎপন্ন হয় বা পাওয়া যায়, তার পিছনে যেই জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এই চার্জ। আর চার্জ তৈরি করতে দায়ী কে? পরমাণু। হ্যাঁ, ওই কোনো পদার্থের পরমাণু চার্জ তৈরি করতে দায়ী। আবার চার্জ এর মাধ্যমে কি হয়? কারেন্ট প্রবাহিত হয় বা ভোল্টেজ তৈরি হয় বা পাওয়ার পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক একক চার্জ। ওকে, চার্জ সম্পর্কে ক্লিয়ার হইছো আশা করি। এখন আমরা কারেন্ট সম্পর্কে জানবো। আসলে কারেন্ট কি জিনিস? হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ চার্জ, রেট অফ, হ্যাঁ বলো, চেঞ্জ অফ electrical current is the rate of change of charge. Rate of change of charge measured in ampere, in ampere A, which denoted as I, বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটাকে যদি আমি বাংলায় করি তাহলে কি হবে? পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে। ঠিক আছে, পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। এর একক এ বা অ্যাম্পিয়ার, এবং প্রকাশ করা হয় আই দ্বারা, বড় হাতের আই দ্বারা। ঠিক আছে, তো এই হচ্ছে কারেন্টের সংজ্ঞা। হ্যাঁ, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো যে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ চার্জ। অর্থাৎ এখানে বাংলায় কি বলছে? পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে, চার্জ প্রবাহের হার মানেই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ। অর্থাৎ সময়ের সাথে সাথে যখন পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হয়, সময়ের সাথে সাথে যখন পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হয়, তাকেই মূলত কি বলে? কারেন্ট বলে। সময়ের সাথে সাথে পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হওয়াকেই কি বলে? কারেন্ট বলে। হ্যাঁ, তো কারেন্টকে আমরা ডিনোট করতে পারি এইভাবে, I ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। এই যে ডিকিউ বাই ডিটি লিখছি না, কিউ মানে কি? কিউ মানে কিন্তু চার্জ, কিউ মানে কিন্তু চার্জ। তো বলছে কি কারেন্ট কি? রেট অফ চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ সময়ের সাথে চার্জের পরিবর্তনকে আমরা কি বলি? কারেন্ট বলি। তা আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডিকিউ বাই ডিটি। এটা তোমাদের ডিসি সার্কিটে কাজে লাগবে না, ইন ফিউচারে তোমরা যখন ডুয়েটে ঢুকবা ফার্স্ট ইয়ারেই এই সূত্রটা কাজে লাগবে, আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। ঠিক আছে, তো আমরা চার্জ বুঝলাম, কারেন্ট বুঝলাম, এরপরে আসো ভোল্টেজ। ওকে, তো আমরা চার্জ বুঝলাম, কারেন্ট বুঝলাম, এখন করব হচ্ছে আমরা ভোল্টেজ। ঠিক আছে,
ভোল্টেজ কি আসলে? ভোল্টেজের আরেকটা নাম আছে, ভোল্টেজ অর পটেনশিয়াল ব্যারিয়ার। ভোল্টেজ অর পটেনশিয়াল ব্যারিয়ার, ভোল্টেজও বলা যায় এটাকে, পটেনশিয়াল ব্যারিয়ার বলা হয়, অনেক সময় বলা হয় ইএমএফ, হ্যাঁ, বা এটার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ভোল্টেজের এই কয়টা নাম থাকে। ওকে, তো ভোল্টেজের সংজ্ঞা কি? ভোল্টেজ is the energy, voltage is the energy required to move a unit charge from a reference positive to another point negative measured in ভোল্ট, ভি বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওকে। তো এই যে এই ইংরেজি সংখ্যাগুলো যে আমি লিখে দিচ্ছি, এটা আমি কোথায় পাইছি একটু রেফারেন্স তোমাদের দিয়ে দেই। রেফারেন্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট নামে একটা বই আছে, হ্যাঁ, বইটা হচ্ছে আলেকজান্ডার সাদিকু, এই বইটার লেখক। এখানে আমি ইংলিশ কি লিখছি, দ্য ভোল্টেজ ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু মুভ এ ইউনিট চার্জ ফ্রম এ রেফারেন্স পজিটিভ টু আনাদার পয়েন্ট নেগেটিভ। ওকে, যদি আমি এটাকে বাংলায় লিখে দেই তাহলে কিভাবে লিখতে হবে? কোনো একক চার্জকে তড়িৎ প্রবাহের ভিতরে, তড়িৎ প্রবাহের ভিতরে কোনো একক চার্জকে তড়িৎ প্রবাহের ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, কাজ করতে হয় তাকে ভোল্টেজ বা ভোল্ট বলে। ঠিক আছে, আমরা চার্জ শিখছি, কারেন্ট শিখছি অ্যান্ড ভোল্টেজ শিখলাম। ঠিক আছে, তো এটাকে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, ইংলিশে কি লিখছে? ভোল্টেজ ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু মুভ। ভোল্টেজ একটা শক্তি বা এনার্জি, হ্যাঁ, কি এই শক্তিটা কি করে? রিকোয়ার্ড টু মুভ এ ইউনিট চার্জ। এই শক্তিটা কোথায় দেখা দরকার হয়? রিকোয়ার্ড মানে হচ্ছে দরকার, টু মুভ এ ইউনিট চার্জ, কি মুভ করতে? একটা কোনো একক চার্জকে মুভ করতে, ফ্রম এ রেফারেন্স পয়েন্ট টু আনাদার রেফারেন্স পয়েন্ট, কোনো একক চার্জকে তড়িৎ প্রবাহের ভিতরে আনতে। এই তড়িৎ প্রবাহের ভিতরে আনতে কথাটার মিনিংই হলো এই যে ফ্রম এ রেফারেন্স পয়েন্ট পজিটিভ টু আনাদার পয়েন্ট নেগেটিভ, এই কথাটাই একটু বাংলায় সাজিয়ে লেখছে। তড়িৎ প্রবাহের ভিতরে আনতে যে পরিমাণ কাজ দরকার হয়, এই কাজটাই হচ্ছে এনার্জি, হ্যাঁ, যে পরিমাণ কাজ দরকার হয়, হ্যাঁ, তাকে ভোল্টেজ বলা হয়। তো ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি? ডিডাব্লিউ বাই ডিটি। আমরা কারেন্ট আই ইকুয়ালস টু কি লিখছিলাম? ডিকিউ বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে
চার্জ প্রবাহের হারকেই মূলত কি বলা হয়, কারেন্ট বলা হয়। আর হচ্ছে কোন সময়ে যদি কি বলছে, কোনো একক চার্জকে তড়িৎ প্রবাহের ভিতর আনতে, কোনো একক চার্জ, সরি এটা ডিটি হবে না, এটা ডিকিউ হবে, ডিডাব্লিউ বাই ডিকিউ। কোনো একক চার্জকে, এই ডিকিউ বলতে একক চার্জ বোঝাচ্ছে, তড়িৎ প্রবাহের ভিতর আনতে ডিডাব্লিউ হচ্ছে, ডাব্লিউতে আমরা ওয়ার্ক ডিনোট করি, ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ার্ক। তো কোনো একক চার্জকে তড়িৎ প্রবাহের ভিতরে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে আমরা ভোল্টেজ বলি। তো এই ডিকিউ দ্বারা একক চার্জ বুঝায় এই একক চার্জকে তড়িৎ প্রবাহের ভিতরে আনতে যে পরিমাণ কাজ লাগে, চার্জকে কাজ দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভোল্টেজ। আর হচ্ছে সময়কে চার্জ দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, এই হচ্ছে কারেন্টের সূত্র। কারেন্ট ভি ইকুয়ালস টু ডিডাব্লিউ বাই ডিকিউ আর আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। এই সূত্রগুলো কিন্তু তোমার কাজে লাগবে না, ডিসি সার্কিটে অন্য সূত্র কাজে লাগবে, আমরা সেগুলো পড়বো, এগুলো মাথায় নেওয়ার দরকার নাই। জাস্ট আমরা এখন পাওয়ারের ইকুয়েশন দেখবো, পাওয়ার ইকুয়েশন দেখতে গেলে এই সূত্রগুলো লাগবে, এই জন্য আমি লিখছি আর কি। হ্যাঁ, ভোল্টেজ এবং কারেন্টের সূত্র ডিসি সার্কিটের ক্ষেত্রে আলাদা আছে। হ্যাঁ, ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশনে আসতে যদি চাও বা সরকারি চাকরি নিতে চাও, নিজেকে ডুয়েটিয়ান বানাতে চাও, তাহলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, হাজার হাজার সূত্র মুখস্থ রাখতে হবে। আমি যখন অ্যাডমিশনে ছিলাম তখন 1000-এর উপরে সূত্র আমার জাস্ট মুখস্থ ছিল, আমি মানে না দেখে বলে দিতে পারবো 1000-এর উপরে সূত্র। এখন হয়তো ভুলে গেছি এত সূত্র, কারণ অনেকদিন হলো প্র্যাকটিস নাই। ডিপার্টমেন্টে 500-র উপরে আছে, নন ডিপার্টমেন্টে আবার 500-র উপরে আছে, নন ডিপার্টমেন্টেই বেশি। ঠিক আছে, এই চার ভোল্টেজের একক কি, ভি, ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট বা ভি, ভোল্ট বা এটাকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক হচ্ছে কি, জুল, আমরা সবাই জানি। আর হচ্ছে চার্জের একক কি, কুলম। হ্যাঁ, আর এই জুল পার কুলমকেই মূলত ভোল্ট বলা হয়। ওকে, আর হচ্ছে তোমার কারেন্টের একক, কারেন্টের ক্ষেত্রে চার্জের একক কি ছিল, কুলম। কারেন্টের ক্ষেত্রে চার্জের একক কি ছিল, কুলম। আর হচ্ছে সময়ের একক কি ছিল, টাইম। হ্যাঁ, টাইম পার কুলমকে মূলত বলা হয় অ্যাম্পিয়ার। সো ভোল্ট আসছে কই, জুল পার কুলম থেকে ভোল্ট আসছে, আর হচ্ছে অ্যাম্পিয়ার আসছে কই, কুলম পার টাইম থেকে আমার অ্যাম্পিয়ার আসছে। ওকে, এখন আমরা পাওয়ারের সূত্র দেখবো। আমরা চার্জ দেখলাম, কারেন্ট দেখলাম, ভোল্টেজ দেখলাম, এখন আমরা পাওয়ার দেখব, পাওয়ারের সূত্র দেখব। পাওয়ার আসলে কি, পাওয়ার ইজ দ্য rate of expending or absorbing energy measured in watt। ঠিক আছে, পাওয়ার হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এনার্জি এক্সপেন্ডিং অর অ্যাবজর্বিং এনার্জি। হ্যাঁ, এক্সপেন্ডিং মানে হচ্ছে কোনো এক্সপেন্ডিং অর অ্যাবজর্বিং মানে হচ্ছে সে এনার্জি দেয় অথবা এনার্জি নেয়। ঠিক আছে, তো সেটা রেট অফ চেঞ্জ হতে হবে, মানে সময়ের সাপেক্ষে। রেট অফ চেঞ্জ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে। ওকে, তাহলে আমরা পাওয়ার পি কে এটাকে ডিনোট করা হয়, ডিনোট মানে হচ্ছে প্রকাশ আর কি, ডিনোটেড অ্যাজ পি, পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর এর বাংলা, পাওয়ারের বাংলা আশা করে লিখে দিতে হবে না। পাওয়ার কি, সময়ের সাথে এনার্জি পরিবর্তনের হারকেই মূলত পাওয়ার বলা হয়। সময়ের সাথে এনার্জি পরিবর্তনের হারকে কি বলা হয়, পাওয়ার বলা হয়। তো পাওয়ার পি ইকুয়ালস টু কি হবে, পি ইকুয়ালস টু ডি ডাব্লিউ বাই ডিটি।
হ্যাঁ, এটাকে আমরা পাওয়ার বলতে পারি। এনার্জি আর ওয়ার্ক কিন্তু একই জিনিস, কাজ এবং শক্তি একই জিনিস। ওকে, কাজ করা বা শক্তি অর্জন করা একই জিনিস। ওকে, তো পি ইকুয়ালস টু আমরা ডিডাব্লিউ বাই ডিটি ইকুয়ালস ডিডি লিখতে পারি। এটাকে যদি আরেকটু সুন্দরভাবে লিখি বা একটু সাজায় লিখি তাহলে কিরকম আসে, এখানে তোমার হরে ডিকিউ দিলাম এবং লবেও ডিকিউ দিলাম, ঠিক আছে। এই জিনিসটা আর এই জিনিসটা এরকম ছিল, আমি জাস্ট এটাকে রাখছি, তার নিচে হচ্ছে একটা ডিকিউ দিছি, এবং এটাকে রাখছি, তার উপরে একটা ডিকিউ দিছি। এই ডিকিউ ডিকিউ কিন্তু কাটা দিলে আলটিমেটলি এটাই আসে, কিন্তু আমি এই দুইটা ডিকিউ দিছি কেন, কারণ দেখো এই ডিডাব্লিউ ডিভাইডেড ডিকিউ ইকুয়ালস টু কি আসে, ডিডাব্লিউ ডিভাইডেড ডিকিউ ইকুয়ালস টু আসে ভোল্ট বা ভোল্টেজ, আর ডিকিউ প্লাস ডিটি ইকুয়ালস টু কি আসে, কারেন্ট। ওকে, তো পাওয়ার ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, ভোল্টেজ ইনটু কারেন্ট। ওকে, এই সূত্রটা ডিনোট করার জন্যই মূলত এত কাহিনী করা, এই সূত্রটা নিয়ে আসার জন্যই মূলত এত পরিশ্রম। বুঝা গেছে? তো পাওয়ারের সূত্র কি, পি ইকুয়ালস টু ভি আই, ভোল্টেজ ইনটু কারেন্ট করলেই পাওয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ডিসি সার্কিটে পাওয়ারের সূত্র। এসি সার্কিটে আবার পাওয়ারের তিনটা সূত্র আছে। হ্যাঁ, এসি সার্কিটে পাওয়ারের তিনটা সূত্র আছে, ডিসি সার্কিটে পাওয়ারের সূত্র একটাই। ওকে, পাওয়ারের আরো সূত্র আছে, একবারে মেইন বা সিম্পলিফাইড সূত্র এটাই। ওকে, আচ্ছা, কারেন্ট চার্জ গেল, কারেন্ট গেল, ভোল্টেজ গেল। এখন আসো, আমরা পাওয়ার পড়লাম, এখন আসো, এখন আমরা যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে গেলে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে বা ট্রিপলিয়ান হতে গেলে আমাদের যেই জিনিসটা না জানলেই নয় সেই জিনিসটা এখন আমরা জানবো। যে জিনিসটা না জানলেই নয় সেটা এখন জানতে হবে আমাকে। ওহমস ল সবগুলো ইংলিশে লিখে দিছে, এটা না লিখলে কি হয়? ওহমস ল, ওহমস ল কি বলতেছে? ওহমস ল state that the voltage across ভোল্টেজ ভি দ্বারা ডিনোট করা হয়, সে ভিটা লিখছি আর কি। ভোল্টেজ ভি অ্যাক্রস এ রেজিস্টর is directly proportional to the current I flowing through the resistor. Ohm's law state that, এখান থেকে শুরু, the voltage across a resistor is directly proportional to the current flowing through the resistor. ঠিক আছে? বাংলায় যদি লিখে দেই, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর কোনো তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কিন্তু ভোল্টেজের বাংলা হচ্ছে বিভব পার্থক্যের
সমানুপাতিক, আর বাকিটুকু হচ্ছে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এতটুকু মূলত ওহমের সূত্রের মধ্যে পড়ে না, তবে এটা চলে আসে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক রেজিস্ট্যান্স হলো মূলত, এখানে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে মূলত রেজিস্ট্যান্স বলা হয়। আমরা একটা সাহায্যে দেখি, একটা কন্ডাক্টর আঁকানো আছে, ঠিক আছে, এটা একটা কন্ডাক্টর, বা এটাকে এর ভিতরে, কন্ডাক্টরের ভিতরে শুধু কারেন্টই প্রবাহিত হয় না, এখানে রেজিস্ট্যান্সও থাকে, কন্ডাক্টরের ভিতরে রেজিস্ট্যান্সও থাকে। এই প্রান্তের বিভব পার্থক্য ভি এ ধরলাম, এই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি বি ধরলাম। তো যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট আই, যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট আই। তো কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রা, একটা ফিক্সড টেম্পারেচার থাকতে হবে। হ্যাঁ, টেম্পারেচার যদি ভ্যারি করে সেক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র কাজ করবে না, বা টেম্পারেচার একবারে কম হইলেও তখনও ওহমের সূত্র কাজ করবে না। অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই যে কারেন্টটা কোনো একটা পরিবাহী ধরো, এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই কারেন্টটা কি হবে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা ভিএ আর ভিবি, তাহলে প্রবাহিত কারেন্ট আই আর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক মানে প্রপোর্শনাল। হ্যাঁ, এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। ওকে, বোঝা গেছে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই কারেন্টটা দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব এই প্রান্তের বিভব এটা, এই প্রান্তের বিভব এটা, তাদের পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবিকে আমরা ডিরেক্ট ভি বলতে পারি, ঠিক আছে, ভিএ মাইনাস ভিবিকে আমরা ডিরেক্ট ভোল্টেজ বলতে পারি। হ্যাঁ, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এর সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক হয়েছে, আর ওই পরিবাহী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটাকে আমরা এক জায়গায় করে লিখতে পারি, যদি সমানুপাতিক ধ্রুবক উঠে দিতে চাই তাহলে ইকুয়াল ভি ডিভাইডেড আর। তো আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু কি ভি বাই আর। এর আগে আই ইকুয়ালস টু সূত্র দেখলাম কি ডিকিউ বাই ডিটি, ওইগুলো সূত্র ভুলে যাও, এই যে এই সূত্র কাজে লাগবে, আই ইকুয়ালস টু ভি বাই আর। এখান থেকে আমি ভি এর মানও বের করতে পারি, ভি ইকুয়ালস টু আই আর। এই সূত্রগুলো মনে রাখো, কারেন্টের সূত্র এবং ভোল্টেজের সূত্র। এটা হচ্ছে কারেন্টের সূত্র, কারেন্ট বের করতে গেলে ভি ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স দিলেই আমরা কারেন্টের সূত্র পাবো, আর ভোল্টেজ বের করতে হলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স গুণ করলেই আমরা ভোল্টেজ পাবো। আর যদি রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে কি করতে হবে, ভি বাই আই, কারেন্ট আর ভোল্টেজ দিয়ে কারেন্টকে ভাগ দিলে আমরা রেজিস্ট্যান্স পাবো। তো এই সূত্রগুলো আসছে মূলত ওহমস ল থেকে, এই সূত্রগুলো আসছে মূলত ওহমস ল থেকে। তো এই সূত্রগুলো তোমার মনে রাখতে হবে, ডিসি সার্কিটে এই সূত্রগুলো কাজে লাগবে অবশ্যই, ঠিক আছে। ডিসি সার্কিটে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে। হচ্ছে ওপেন সার্কিট কি, ওপেন সার্কিট কি আসলে, আর শর্ট সার্কিট কি। ওপেন সার্কিট আর শর্ট সার্কিট আমরা বুঝবো। ওকে, ওপেন সার্কিট আর শর্ট সার্কিট। আচ্ছা, ওপেন সার্কিটটা আসলে কি, যদি কোনো সার্কিটের একটা প্রান্ত ওপেন বা খোলা অবস্থায় থাকে, এটা একটা সার্কিট, এখানে একটা ভোল্টেজ আছে ভি, কিন্তু এই সার্কিটের এই প্রান্ত আর এই প্রান্ত খোলা ওপেন অবস্থায় আছে, এজন্য এটাকে বলা হয় ওপেন সার্কিট। রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। মানে এই যে ওপেন সার্কিট, এটা ওপেন করলা, তো এর মাঝখানে কি আছে, এর মাঝখানে তো বাতাস আছে, তো বাতাসের রেজিস্ট্যান্স কিন্তু ইনফিনিটি। বাতাস একটা ইনসুলেটর। হ্যাঁ, তোমরা যদি আমার বেসিক ইলেকট্রনিক্স ক্লাস করে থাকো, হ্যাঁ, তখন হয়তোবা জেনে থাকবে। তো আমি বাতাস সম্পর্কে বলছিলাম যে বাতাস একটা ভালো ইনসুলেটর। তো একটা ওপেন সার্কিটের মধ্যে থাকবে বাতাস, তো বাতাসের রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি। হ্যাঁ, তো আমরা কারেন্ট, একটু আগে কারেন্ট ইকুয়ালস টু কি পড়ে আসছি, ভি বাই আর পড়ে আসছি না, কারেন্ট ইকুয়ালস টু কি পড়ে আসছে, ভি বাই আর। তো এই সার্কিটে ভোল্টেজ থাকলেও
যদি সার্কিটটা ইনফিনিটি হয় তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স কোনো কিছুকে ইনফিনিটির দ্বারা ভাগ করলে হয়ে যায় 0। তো ওপেন সার্কিটে কারেন্ট জিরো হয়, ঠিক আছে? ওপেন সার্কিটে কারেন্ট শূন্য থাকে, ওপেন সার্কিটে কোনো কারেন্ট থাকে না, কিন্তু ভোল্টেজ কিন্তু থাকে। ভোল্টেজটা এই রেজিস্ট্যান্স ইনফিনিটি হওয়ার কারণে ভোল্টেজটাও আলটিমেটলি জিরো হয়ে যায়, কিন্তু ভোল্টেজ কিন্তু থাকে। ওপেন সার্কিটে তুমি ভোল্টেজ পাবা, এই জায়গায় যদি একটা ভোল্টমিটার ধরো তাহলে এই ভোল্টেজটাই পাবা, কিন্তু ওপেন সার্কিটে কোনো কারেন্ট থাকে না। তেমনি ভাবে শর্ট সার্কিটের বেলায় কি হয়, এটা একটা ওপেন সার্কিট ছিল, সেটাকে আমি শর্ট করে দিলাম, একটা তার দ্বারা যুক্ত করে দিলাম, তো এখানে ভোল্টেজ আছে। তো শর্ট সার্কিটে কি হয়, রেজিস্ট্যান্স জিরো থাকে, অ্যাপ্রক্সিমেটলি জিরো। আসলে সব কিছুরই কিছু না অল্প কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে। একটা পিওর কন্ডাক্টর বা পিওর পরিবাহী হইলেও তাতে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে। তো সেই অল্প পরিমাণ রেজিস্ট্যান্স আমরা কনসিডার করি না ডিসি সার্কিটের বেলায়। হ্যাঁ, ডিসি সার্কিটের বেলায় আমরা অল্প পরিমাণ রেজিস্ট্যান্স বাদ দিয়ে দেই। ওকে, সো আমরা এখানে রেজিস্ট্যান্স হচ্ছে জিরো থাকে, তাহলে এখানে কারেন্ট কি হবে, কারেন্ট ভি আমরা জানি ওহমের সূত্র থেকে ভি বাই আর। তো ভি ডিভাইডেড আর এর মান হচ্ছে জিরো। তো কোনো কিছু জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করলে হয়ে যায় ইনফিনিটি। অর্থাৎ শর্ট সার্কিটে কারেন্ট যেটা প্রবাহিত হবে সেটা হচ্ছে অসীম সংখ্যক কারেন্ট প্রবাহিত হবে। অসীম সংখ্যক বলতে শর্ট সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা খুব সুন্দরভাবে কারেন্ট প্রবাহিত, তুমি যত কারেন্ট দিবা তত কারেন্টই প্রবাহিত হবে। ওকে, আর ওপেন সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, ভোল্টেজ পাওয়া যায়, শর্ট সার্কিটে অসীম সংখ্যক কারেন্ট প্রবাহিত হয়। এই হচ্ছে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিটের মধ্যে পার্থক্য বা শর্ট সার্কিট এবং ওপেন সার্কিটের বৈশিষ্ট্য। এখন আসো ভোল্টমিটার, অ্যামিটার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। ভোল্টমিটার, অ্যামিটার, ক্যাপাসিটর ও ইন্ডাক্টর ইন ডিসি সিকেটিতে আসলে সার্কিট হয় কিন্তু, ঠিক আছে? তো ভোল্টমিটার, অ্যামিটার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ডিসি সার্কিটে কি রকম অবস্থায় থাকে সেটা এখন আমরা দেখব। ওকে, ডিসি সার্কিটে কিন্তু সাপ্লাই হিসেবে অলওয়েজ ডিসি ভোল্টেজ দেওয়া হয়। ডিসি সার্কিটে সাপ্লাই হিসেবে কখনোই এসি ভোল্টেজ দেওয়া হয় না। তো ভোল্টমিটারের সংযোগ দেখব আমরা, অ্যান্ড হচ্ছে অ্যামিটারের সংযোগ দেখব। আমরা জানি কোনো সার্কিটে ভোল্টমিটার প্যারালালে লাগানো হয় আর অ্যামিটার লাগানো হয় সিরিজে। তো এটা হচ্ছে, ধরো আমি ডিসি ভোল্টেজ দিছি, এটা একটা ব্যাটারি। হ্যাঁ, তো ডিসি সার্কিটে ভোল্টমিটার আর অ্যামিটার কি অবস্থায় থাকে, ওকে, কি অবস্থায় আসলে থাকে ভোল্টমিটার এবং অ্যামিটার, এটাই আমরা দেখব। দেখো, ভোল্টমিটারের আড়াআড়িতে আমি একটা রেজিস্ট্যান্স লাগাই দিছি, এবং সরি অ্যামিটারের আড়াআড়িতে একটা রেজিস্ট্যান্স লাগাই দিছি, ভোল্টমিটারের আড়াআড়িতে একটা রেজিস্ট্যান্স লাগাই দিছি। অ্যামিটারের যেটা সেটা হচ্ছে R1, ভোল্টমিটারের যেটা সেটা হচ্ছে R2। ওকে, তো এটা একটা ডিসি সার্কিট, কারণ হচ্ছে আমি ডিসি ভোল্টেজ দিছি। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে তোমার ডিসি হোক বা এসি হোক, যে কোনো সার্কিটের ক্ষেত্রেই অ্যামিটারকে অবশ্যই সিরিজে লাগানো হয়, ভোল্টমিটারকে লাগানো হয় প্যারালালে। ওকে, আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। কিন্তু ডিসি সার্কিটের বেলায় ভোল্টমিটার অ্যামিটার কি কি অবস্থায় থাকে সেটা একটু বলি। তোমার হচ্ছে অ্যামিটারের রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি, আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হয় জিরো বা জিরোর কাছাকাছি। হ্যাঁ, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি, সরি অ্যামিটারের রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি, না আমি ভুল বলছি, ভোল্টমিটারের রেজিস্ট্যান্সই হয় ইনফিনিটি, আর অ্যামিটারের রেজিস্ট্যান্স একবারে কম, জিরোর কাছাকাছি, ঠিক আছে? তো ডিসি সার্কিটের বেলায় যদি কোনো ডিসি সার্কিটে অ্যামিটার লাগানো থাকে তাহলে সেই অ্যামিটারটা কি হয়ে যায়, শর্ট হয়ে যায়।
শর্ট হয়ে যায়, অ্যামিটার আর থাকে না, অ্যামিটার কি হয়ে যায়, শর্ট হয়ে যায়, আর ভোল্টমিটার কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। ঠিক আছে, ভোল্টমিটার কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। ডিসি সার্কিটে, সার্কিট এ অ্যামিটার কি হয়, তোমাদের এই ক্লাসের আমি নোট চাই, সবার কাছে নোট চাবো। ওকে, সবাই নোট শেয়ার করবা, যে আমি এই যে যেগুলো লিখছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নোট আকারে গ্রুপে শেয়ার করবা। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবা, সবাই নোট আকারে শেয়ার করবা। যারা এতক্ষণ নোট করো নাই, এরপরে রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দিব, তখন দরকার হলে নোট করে গ্রুপে ছাড়বা। ঠিক আছে, ওকে। তো ডিসি সার্কিটে কি হয়, অ্যামিটার শর্ট হয়, শর্ট হয়, ভোল্টমিটার কি হয়, ভোল্টমিটার ওপেন হয়ে যায়। ঠিক আছে, এই কোনটা শর্ট কোনটা ওপেন এটা বোঝার একটা, এই যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 0, আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি, অ্যামিটারের রেজিস্ট্যান্স প্রায় জিরোর কাছাকাছি বা কম। হ্যাঁ, এগুলো মনে রাখার থেকে আরো সহজ একটা ট্রিক আছে। কি ট্রিক, এই যে অ্যামিটারের এ আছে না, অ্যামিটারের এ দেখো, এর এই যে প্যাডটা হচ্ছে শর্ট করা না, এই জন্য যখন তুমি এখানে অ্যামিটার দেখবা তাহলে এই যে প্যাড অনুযায়ী ডিরেক্ট শর্ট করে দিবা। ঠিক আছে, আর ভোল্ট মিটারের ভি দেখো, এই দুই প্রান্ত ওপেন না, তুমি যখন ভোল্ট মিটার দেখবা এই দুই প্রান্ত ভি এর ভি এর দুই মাথার মতো ওপেন করে দিবা, অ্যামিটার শর্ট করে দিবা আর ভোল্ট মিটার ওপেন করে দিবা। এটা শুধু ডিসি সার্কিটের বেলায়। ওকে, বুঝতে পারছো? তো অ্যামিটার যদি, আমি এখানে অ্যামিটার লাগাইছিলাম, অ্যামিটার যদি শর্ট হয়ে যায় এবং ভোল্টমিটার যদি ওপেন হয়ে যায় তাহলে কোন দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে? ধরো এখানে একটা কারেন্ট আছে, ভোল্টমিটার, অ্যামিটার এবং ক্যাপাসিটর, ইন্ডাক্টর ডিসি সার্কিটে আসলে কিভাবে সংযোগ করতে হয়। তো অ্যামিটার যখন ডিসি সার্কিটে সংযোগ করা হয় তখন এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম থাকে, নেয়ার দ্যান 0। এই জায়গায় অ্যামিটার লাগানো ছিল নেয়ার দ্যান 0, এই জন্য অ্যামিটার শর্ট হয়ে গেছে, অ্যামিটার হয়ে যায় শর্ট। আর হচ্ছে ভোল্টমিটার এখানে লাগানো ছিল, ভোল্টমিটার সেটা হয়ে গেছে ওপেন সার্কিট। ওকে, তো অ্যামিটার যদি এর পেট, আমরা কিভাবে বুঝবো যে অ্যামিটার শর্ট হবে আর ভোল্টমিটার ওপেন হবে, ভুল হবে না, সেটা ট্রিক হচ্ছে অ্যামিটারের যে এর যে পেট এটা হচ্ছে শর্ট করা থাকে, শর্ট কাটা থাকে, এই জন্য অ্যামিটার অলওয়েজ শর্ট হয়। আর ভোল্টমিটারের মাথা দুইটা ওপেন যেহেতু, হ্যাঁ, ভোল্টমিটারের মাথা এই যে এরকম দুইটা ওপেন, এই জন্য ভোল্টমিটার অলওয়েজ ওপেন আর অ্যামিটার অলওয়েজ শর্ট। ওকে, তো ভোল্টমিটার ওপেন এবং অ্যামিটার শর্ট হলে এর আড়াআড়িতে ওই অ্যামিটারের আড়াআড়ি এবং ভোল্টমিটারের আড়াআড়িতে যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেই রেজিস্ট্যান্সগুলো আসলে কিরকম হবে। দেখো এই কারেন্টটা যখন আসবে, এসে এই পয়েন্টে সে এই দিকে যাবে না এই দিকে যাবে, বলো তো দেখি, সে আসলে কোন দিকে যাবে? কারো আইডিয়া আছে? এই পয়েন্টে এসে কারেন্ট আসলে সে কোন দিকে যাবে? হ্যাঁ, কারেন্ট শর্ট পথ দিয়ে যাবে। এই শর্ট পথ দিয়ে কেন যাবে? কারণ কারেন্ট অলওয়েজ, কারেন্ট একটা আইসা লোক ধরো, কারণ সে অলওয়েজ সোজা পথ পছন্দ করে, এই দিক দিয়ে ঘুরে যাইতে এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মানেই সেখানে কারেন্ট বাধা দিবে, তো সে এই দিক দিয়ে না গিয়ে এই শর্ট পথ দিয়ে কারেন্ট যাবে, এই রেজিস্ট্যান্স আর কাজ করবে না। ওকে, তো এখানে যখন আবার ওই কারেন্টটাই আসবে, কারেন্টটা এসে এখানে দুইটা বিন্দু, এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে, বলো তো দেখি। এখন যেহেতু ওপেন সার্কিট, এদিক দিয়ে তো কারেন্ট যাওয়ার সম্ভাবনাই নেই, তার মানে হচ্ছে R2 কাজ করবে। ওকে, তো এই হচ্ছে ডিসি সার্কিটে অ্যামিটার এবং ভোল্টমিটার থাকলে সেটা কি হিসেবে কাজ করবে, এবং এর আড়াআড়িতে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, কোন রেজিস্ট্যান্স অ্যাক্টিভ হবে আর কোন রেজিস্ট্যান্স ইনঅ্যাক্টিভ হবে সেটাও আমি বলে দিলাম। এখন আসো ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্ষেত্রে। ডিসি সার্কিটে যদি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর থাকে তখন কি হবে আসলে বিষয়টা? ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর থাকলে কি হবে আসলে? সেম তোমার অ্যামিটার ভোল্টমিটারের মতোই, একই কাহিনী। ধরো এখানে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের আড়াআড়িতে একটা রেজিস্ট্যান্স আছে R1, এখানে একটা ইন্ডাক্টর আছে। ক্যাপাসিটর ইন্ডাক্টর সিরিজ প্যারালাল দুইভাবেই লাগানো যায়, যে কোনো জায়গায় লাগানো যায়। এখানে R2 আছে। ওকে, তো ক্যাপাসিটর মূলত ডিসি সার্কিটে ক্যাপাসিটর ওপেন হয়ে যায়। হ্যাঁ, ডিসি সার্কিটে ক্যাপাসিটর ওপেন হয়ে যায় আর ইন্ডাক্টর শর্ট হয়ে যায়। ডিসি সার্কিটে কি হয়? ডিসি সার্কিট এ ক্যাপাসিটর
ওপেন হয়ে যায় আর ইন্ডাক্টর শর্ট হয়ে যায় এটা বোঝারও শর্টকাট ওয়ে আছে। কি শর্টকাট ওয়ে? সেটা হইলো এই যে ক্যাপাসিটরের দুইটা প্লেট থাকে না, দুইটা প্লেটের মাঝখানে তো ফাঁকা, তার মানে এটা একটা ওপেন সার্কিট। হ্যাঁ, ডিসি সার্কিটে যখনই ক্যাপাসিটর দেখবা এটা ওপেন সার্কিট। আর ইন্ডাক্টর দেখো, ইন্ডাক্টরের কোনো মানে ফাঁকা অংশ আছে? সবগুলো পুরোটা একটা তার না, এজন্য তুমি পেঁচানো তারটাকে পুরোটাকে শর্ট করে দিবা। তো ইন্ডাক্টর শর্ট হয়, ক্যাপাসিটর ওপেন হয়ে যায়। ওকে, তো ইন্ডাক্টর শর্ট অ্যান্ড ক্যাপাসিটর যদি ওপেন হয়ে যায় তাহলে আসলে কি হয়? তাহলে আলটিমেটলি কি হয়? তাহলে এর আড়াআড়িতে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্স কি হবে? ধরো এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এই পয়েন্টে এসে অবশ্যই ওপেন সার্কিট দিয়ে যাবে না, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে যখন এখানে কারেন্ট আসবে তখন কোন দিক দিয়ে যাবে? এই শর্ট পট দিয়ে না এই রেজিস্ট্যান্স দিয়ে? কোন দিক দিয়ে যাবে? কারেন্ট অবশ্যই একজন আইলসা লোক সে এই পথ দিয়ে আর যাবে না, কারণ তাহলে এই রেজিস্ট্যান্স আর কাজ করবে না। কারেন্ট যেহেতু এই পথ দিয়ে যাবে তখন ওই R2 আর কাজ করবে না। তার মানে কি হইলো কথাটা? যে অ্যামিটারের আড়াআড়িতে রেজিস্ট্যান্স বাতিল হয়ে যায়, ভোল্ট মিটারের আড়াআড়িতে রেজিস্ট্যান্স কাজে লাগে। অ্যামিটার ডিসি সার্কিটে শর্ট হয়ে যায়, ভোল্ট মিটার ওপেন হয়ে যায়। এগুলো কিন্তু আমি লিখে দিছি। আবার হচ্ছে ইন্ডাক্টর ডিসি সার্কিটে ওপেন হয়ে যায়, সরি, ইন্ডাক্টর ডিসি সার্কিটে শর্ট হয়ে যায় এবং এর আড়াআড়িতে যদি রেজিস্ট্যান্স থাকে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কাজ করে না। ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন হয়ে যায় এবং এর আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। ক্যাপাসিটর এর কোনটা, ক্যাপাসিটর ইন্ডাক্টরে কোনটা ওপেন হবে কোনটা শর্ট হবে? এটা শর্টকাট হচ্ছে, এটা যেহেতু ফাঁকা এই জন্য এটা ওপেন, এটা যেহেতু কোনো ফাঁকা নাই এই জন্য এটা শর্ট। আর হচ্ছে অ্যামিটার ভোল্টমিটারের ক্ষেত্রে অ্যামিটারের পেট কাটা এই জন্য এটা শর্ট, ভোল্টমিটারের মাথা দুইটা খোলা এই জন্য এটা ওপেন। সবাইকে ফিউচার ডুয়েটিয়ান এবং ফিউচার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকো, তোমাদের সাথে খুব দ্রুতই পেইড ব্যাচে দেখা হবে।